চিন্তার স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতা দরকার মানুষ হিসাবে বেঁচে থাকার জন্যে। জন্তু জানোয়ারের তো স্বাধীন চিন্তা বা তাদের মত প্রকাশের কথা ওঠে না, এটা ওঠে মানুষের ক্ষেত্রে। আর এই বিকাশ তো সম্ভব হয়েছে চিন্তার কারণে, মানুষের মত প্রকাশের মধ্যে দিয়ে পরস্পর ভাব বিনিময়ের কারণে, নানা রকম উদ্ভাবনার কারণে। তো এইসব তো সম্ভব না চিন্তা ছাড়া। তবে চিন্তার স্বাধীনতা আছে কিনা এটা প্রশ্ন। এখানে শোষণের চেয়ে, শোষণ তো আছেই, চরম শোষণ শ্রমিকদের, অন্যদের, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে এখানে দুর্নীতি, এখানে লুটতরাজ। স্বাধীন চিন্তাও একটা ক্ষমতার ব্যাপার। এই ধরনের যে সমাজ গড়ে উঠেছে, এই সমাজের মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যে চিন্তা স্বাধীনভাবে করবে এটা সম্ভব না। স্বাধীন চিন্তার একটা পরিবেশ দরকার। সেই পরিবেশ বাংলাদেশ থেকে নাই, খুবই দুঃখজনক ব্যাপার। মানুষ আশা করেছিল যে এখানে মানুষের প্রতিভা, মানুষের চিন্তা শক্তি, মানুষের ধীশক্তির বিকাশ হবে, কিন্তু সেটা হচ্ছে না। যেখানে প্রথমত তারা একটা ভীতু মধ্যবিত্ত, ভীতু এই অর্থে যে তারা মনে করে যে স্বাধীন কথা বললে, চিন্তা স্বাধীনভাবে কথা বললে, চিন্তার প্রকাশ ঘটালে তাদের যে অর্থনৈতিক অবস্থান, তাদের যে সুযোগ সুবিধা, সেসব থেকে তারা বঞ্চিত হবে। কাজে এই বঞ্চনা তারা চায় না, যতটা সম্ভব আরাম-আয়েশ করে জীবন কাটাতে চায়, সংগ্রামের কোনো জীবন তারা চায় না। এই জন্য এখানকার বুদ্ধিজীবীদের জনগণের সাথে সেরকম সম্পৃক্ততা নাই, এবং সেই জন্যে এদের মধ্যে সৃষ্টিশীলতারও অভাব আছে। কাজে এই বাংলাদেশের খুব করুণ অবস্থা বলা যাবে, যে অবস্থাটা আমরা কল্পনাও করতে পারিনি। দ্বিতীয়ত, যে মুষ্টিমেয় লোক স্বাধীনভাবে চিন্তা করে, তাদের চিন্তাকেও এই যে লুটপাট করা শাসক শ্রেণী তারা ভয় করে। ভয় করার কারণ আছে, কারণ তাদের যে অবস্থান, স্বাধীন চিন্তা যারা করে তাদের থেকে সেটা মনে করে হুমকির মতো। কারণ স্বাধীনভাবে যদি তাদের চরিত্র দেখানো যায়, বিশ্লেষণ করা যায়, তার বিরোধিতা করা যায়, তাহলে এদের পক্ষে টিকে থাকা মুশকিল। বাংলাদেশের যে বিকাশ হওয়ার কথা ছিল, সেই বিকাশ হয়নি। এই বিকাশের যে শর্ত, এই সব শর্ত বাংলাদেশ আমলে বিনষ্ট হয়েছে। তার ফলেই আমরা এখন যে পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। কাজেই দেখা যাচ্ছে পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। মানুষের স্বাধীন চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা এখন সম্পূর্ণভাবে হুমকির মুখে, বিপদের মুখে মানুষ। তাহলে এই অবস্থা বিরাজ করছে কেন? এটা বোঝার জন্যই বাংলাদেশ কারা শাসন করছে, কোন শ্রেণী শাসন করছে, এইটা দেখা দরকার। এর উত্তরণের জন্য তো এর বিরুদ্ধে লড়তে হবে, যেটা বললাম, প্রতিরোধ করতে হবে। এত কিছু হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে যে প্রকাণ্ড প্রতিরোধ হওয়ার কথা ছিল, সে প্রতিরোধ তো হচ্ছে না, কিন্তু লড়াই হবে। এই অবস্থা তো চিরকাল থাকবে না। মানুষের তো একটা মানবিক বুদ্ধি আছে, মানুষ তো গরু ভাড়া ছাগল না। কাজে এখানে এটা আশা করতে হবে যে ভবিষ্যতে, সে ভবিষ্যৎ কতদিনে আসবে ঠিক সেটা বলা মুশকিল, কিন্তু ভবিষ্যতে, হয়তো অদূর ভবিষ্যতেই পরিস্থিতি এমন দাঁড়াবে যে দেশের লোক এ বিষয়ে সচেতন হবে, প্রতিরোধে এগিয়ে আসবে, এবং যারা এই ফলভোগকারী যারা মধ্যশ্রেণী আছে, মধ্যশ্রেণীর মধ্যেও একটা প্রতিরোধ শক্তি জন্মাবে। কেন তারাও দেখবে যে চিন্তাক্ষেত্রে একটা স্থবিরতা এসছে, সৃষ্টিশীলতার অভাব রয়েছে। তার জন্যে মানুষ তো মানুষ আত্মপ্রকাশের চেষ্টা করবে। As we can see from the struggle for independence in Bangladesh and the making of a new country, that how important it was to have freedom of thought, freedom of expression, and for people to discuss their various diverse views and opinions. And if you look back sufficiently to the history of Bangladesh, you find that there are many political movements which were guided by an intellectual awakening amongst the citizens themselves. For instance, we have the language movement of 1948 to 1952, where we find not only is political activism on the street or political leaders directing us what to do, but it has caught the imagination
and it has got an intellectual awakening which has backed the language movement. Similarly, you find in the subsequent 1966 movement, where the students were very active, here again you find how students, not only students but journalists, academics, have got together, how they're working together with the political leaders and the political parties concerned to move the country forward, not only for economic changes but for political and social changes, which is, I think, very important. So certainly I think the freedom to think, the freedom to write, the freedom to discuss with everybody is a very important element in making a society more democratic. And some of the elements that went into this was also, you can see, starting from the language movement, starting from the students' movement of 1966, and later on in 1969 itself, which was reaching towards the struggle for independence, where people are talking about nationalism, socialism, and so on. And I think along this line, we find that it is the freedom of thought which is very important, in which, in fact, the media, both the print and the electronic media, have played a very strong role. মুক্ত চিন্তা বিষয়ে আমি সারা জীবন ভরেই চিন্তা করেছি, জীবনভর মাস্টারি করেছি। এখন ওই আমি বলতে গেলে নেত্রকোনা এক মানে উপকণ্ঠে শহরের উপরে গ্রামের বাড়িতে থাকি। এখানেও নানাভাবে আমাকে মুক্ত চিন্তার সঙ্গে যুক্ত থাকতে হয়। অনেক ছাত্রসহ অনেক লোকজন আমার কাছে আসে, অনেক বক্তব্য আমার কাছে জানতে চায়, এবং সেইখানে সেই সমস্ত বক্তব্যের মধ্য দিয়া প্রকৃত প্রস্তাবে আমাকে মুক্ত চিন্তারই প্রকাশ ঘটাতে হয়। চিন্তা যদি মুক্ত না হয় তাহলে আসলে মানুষের দ্বারা কিছুই করা সম্ভব হতো না। বলতে গেলে তো মানুষই একমাত্র প্রাণী যে চিন্তা করতে পারে এবং চিন্তাকে ভাষায় প্রকাশ করতে পারে। সেই চিন্তার মধ্য দিয়ে কি হয়, তত্ত্বের বোধ জন্মে, এবং চিন্তা বিভিন্ন রকমে মানুষে মানুষে সম্পর্ক বুঝিয়ে তোলে। প্রাচীন ভারতীয় ন্যায়শাস্ত্র বলা হয়েছে, বাদে বাদে জায়তে তত্ত্ববোধ। বাদ এবং প্রতিবাদের মধ্য দিয়েই তত্ত্বের বোধ জন্মে। চিন্তা যদি মুক্ত না হয় তাহলে বাদ প্রতিবাদ করা যায় না। চিন্তা স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য এবং সমাজের জন্য। কেননা সমাজ গঠনের জন্য সেই স্বাধীনতা না থাকলে সমাজকে নিয়ন্ত্রণ করা যাবে, কেউ একটা বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণের যে চেষ্টা, এটা তো চলতেই থাকে। তো সে স্বাধীন চিন্তার সুযোগ না থাকলে সেইভাবে নিয়ন্ত্রিত হয়ে যেতে পারে সেই সমাজ। স্বাধীনতার এই কারণে প্রয়োজন আছে যে সব রকমের চিন্তা, সব রকমের চেতনা সেখানে মানুষ তুলে ধরতে পারবে, এবং যেগুলোর মধ্যে দিয়েই কিন্তু একটা সমাজের বিভিন্ন দিকে চিন্তা করতে পারবে, বিভিন্ন মত প্রকাশ করতে পারবে, বিভিন্ন মতের যে পাল্টা মত সেটা অন্যরা তুলে ধরতে পারবে। বিভিন্ন দিক থেকে এই তুলে ধরার মধ্যে দিয়ে কিন্তু সেই সমাজের উন্নতি সম্ভব হবে আর কি। এবং স্বাধীন চিন্তার মধ্যে দিয়ে কিন্তু সব রকমের বিষয় যেটা সমাজে বিবেচনা করতে হয় সেটার বিভিন্ন দিক তুলে ধরা যেতে পারবে। বিভিন্ন যে দিকের পক্ষে বিপক্ষে যে বক্তব্য থাকবে সেগুলো তুলে ধরা যাবে, এবং এইগুলোর মধ্যে দিয়ে সে চিন্তাধারা আরও উন্নত হবে এবং মানুষের সে সমাজে স্বাধীন চিন্তার মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো মুক্ত চিন্তা মানেই হলো আলটিমেটলি গিয়ে সেটা মানুষের উপকারেই আসে। মুক্ত চিন্তায় সে ছবি আঁকুক, মুক্ত চিন্তায় সে গান করুক, নাচুক, যা করুক, সেই মুক্ত চিন্তাটা
যে মুক্ত চিন্তা করে সে কিছুতেই কেবলমাত্র স্বার্থপরের মতো কেবলমাত্র নিজের চিন্তা করতে পারে না। মুক্ত চিন্তা মানেই আমি আমার সমাজে জড়িত, আমার এতদিনকার যে আত্মীয়তা, মানুষের সঙ্গে যে আত্মীয়তা সেটা বজায় রাখা এবং সত্যিকারের মানুষ হওয়া। এই যে সত্যিকারের মানুষ হওয়াটা বললাম, এটাই হলো মুক্ত চিন্তার থেকে এসেছে। আমরা কাদের কাছ থেকে এই মুক্ত চিন্তা পেয়েছি? যদি বলি কবিদের কাছ থেকে পেয়েছি, রবীন্দ্রনাথ, নজরুল, আরও কত নাম করা যায়। মুক্ত চিন্তা মানুষের বোধহয় সর্বশ্রেষ্ঠ প্রয়োজন, এবং চিন্তা যখনই বন্ধ হয়ে যায়, যখন আমার ভাববার কোনো শক্তি থাকে না, তখনই আমি আমার মুক্ত চিন্তা আস্তে আস্তে কমতে কমতে তখন শেখানো বুলি হয়ে যায়। তো সেই শেখানো বুলির মানুষ খুবই নিষ্ঠুর হতে পারে, জঘন্য হতে পারে। সুতরাং এই যে মুক্ত চিন্তা এবং সাংস্কৃতিক যে বিকাশ, এটা হতেই হবে। স্বাধীন দেশ বা সমাজ, বিশেষ করে সৃজনশীল সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেখানে তেমনি স্বাধীন মুক্ত চিন্তা একই রকম গুরুত্বপূর্ণ এবং একই রকম জরুরি। বিশেষ করে আমাদের ইতিহাসের সামনেই তো পড়ে আছে যে সমস্ত দেশ, পরাক্রমশালী দেশগুলো যারা দেওয়াল দিয়ে আটকে রেখেছিল, হ্যাঁ, বাইরের পৃথিবীর কিছু জানতে দেবে না, সব বন্ধ, কোনো কথাই বলতে পারবো না, সেই সব দেশের কি অবস্থা হয়েছে তা আমরা জানি। 70-80 বছরের মধ্যে আমার চোখের সামনেই 14 বছরের মেয়ে, আমি একটা নতুন আদর্শের পিছনে দেখে খুব খুশি হয়ে আনন্দে ঘুমাতে পারতাম না যে এইভাবেই জীবনকে আমরা পৃথিবীকে পরিবর্তন করব স্বাধীন চিন্তার ভিতর দিয়ে। কিন্তু যখন আমি দেখলাম স্বাধীন চিন্তার কোনো অবকাশই নাই, কোনো কথাই, কোনো কাজই করতে পারি না, যাই জিজ্ঞাসা করি, না তোমরা এটা পারবে না, এ কথা বলতে পারবে না, এ কথা লিখতে পারবে না। শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেলাম। যে দেশে, যে আদর্শের মধ্যে আমি কথা বলতে পারবো না, আমার নিজস্ব চিন্তার প্রকাশ করতে পারবো না, আমি লিখতে পারবো না, সেখানে আমি বাঁচতে চাই না। সেরকম জায়গায় আমি বাঁচতে চাই না। আমি না খেয়ে থাকবো, কুড়ে ঘরে থাকবো, কিন্তু আমার যে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা, সেটা প্রকাশ করার অধিকার আমার থাকতেই হবে। আমি বিশ্বাস করি স্বাধীনতার জন্য, মুক্ত চিন্তার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। মুক্ত চিন্তা এটা কিন্তু খুব একটা আপেক্ষিক কথাও বটে। কত দূর পর্যন্ত মুক্ত সেইটাও একটা ব্যাপার আছে। কায়িক যুদ্ধের যে ব্যাপার, তার চাইতে এই যে মানসিক একটা ব্যাপার কিন্তু প্রথম থেকে চলে আসছিল। তারপরে এসছে যে আমাদের মুক্তিযুদ্ধ। এর মাঝখানে আমরা নিজেদেরকে খুঁজেছি, নিজেদের সব কিছুকে একত্রিত করে কি হব আমরা, সেই কাণ্ডটা ঘটিয়েছিলাম। স্বাধীনতার পরবর্তীকালেও আমাদের যে সব কিছু অর্জিত হয়েছে এমনটা তো নয়, সেই অর্জনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এরকম ভাবনা কিন্তু এগিয়ে যাওয়া উচিত। এই ভাবনাটাও আছে, আমাদের অর্জন করতেই হবে সামনে এগোতে গেলে। তো এই যে মুক্ত চিন্তা তো বটেই, মুক্ত চিন্তা করতেই হবে। ভালো মন্দ আমাদের কিন্তু একেবারে সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এই দিন আনে দিন খায়, এরকম মানুষও কিন্তু খুবই রাজনৈতিক চিন্তা করে। ওরা তো কোনো শিক্ষা দীক্ষা থেকে, যে আমি পলিটিক্যাল সায়েন্স পাস করে আসলাম, রাজনীতি ভাবছি, অমুক করছি, এটা তো না। একদম তাদের জীবনের চলার পথ থেকে কিন্তু তারা সব এক্সপেরিয়েন্সড হয়, এই অভিজ্ঞতা অর্জন করে, সেইখান থেকে বলে। এবং তারপরে তাদেরও কিন্তু একটা মুক্ত ভাবনা আছে। Independence of thinking is only meaningful if you have got independent medias of expression. People can practice independent thinking in obscure journals, and they can do so in the knowledge that this will only be registered before a few people who read such journals. But real independence of thought, which can be projected to a wider audience through the medium of
independent journalism is essential. In Bangladesh, we have had considerable manifestations of independent thinking which were central to the emergence of an independent Bangladesh. It was the independence of thought of bold academics and intellectuals expressed through what was then available as a more independent media, which gave wider expression to the essential ideas which created then move the independence movement forward. In Bangladesh, such independent thinking has remained alive and well, though over the years, my own feeling is it has become less robust than it was and what may have been our dreams of a future for a liberal democratic Bangladesh. Here again, the media has an important role to play. Its capacity to project independent thoughts to a wider audience are very important. There are some very important features in Bangladesh which could help it, and that is the availability of an integrated information market. Here, the great achievement of Daily Star and Prathumalo has been to create a national market for independent thinking. This has been a commendable achievement, and it speaks highly for the people of Bangladesh that they have been receptive to such a process provided by an independent media. To sustain independent media, you need independent owners with the courage and with the capacity to in fact have clean business records to sustain such a process. In the final analysis, much really depends on the nature of the governance process. I would like to sum this up by saying that at the end of the day, the greatest beneficiary and the greatest supporter of independent thinking should be the government itself. A government which gets only the thoughts which they would like to hear is a government which remains shrouded in darkness. Much of what is going on in the country, which is not necessarily beneficial to the government itself, goes unaddressed because people along the line did not have the courage to speak truth to power and were never encouraged to do so. Those who wish to freely independently express themselves through an independent media found that their voices were suppressed because the media itself faced dangers of suppression. All good governments, certainly governments we aspired to when we participated in the liberation of Bangladesh, should have taken great advantage and gone out of the way to encourage independent thinking, because it is out of independent thinking that all the creative and best ideas to move a country forward come forth. মানুষ তো একটা চিন্তাশীল প্রাণী এবং তার এই চিন্তার শক্তির বিকাশের সাথে মত প্রকাশের স্বাধীনতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এটা দ্বান্দ্বিকভাবে অগ্রসর হয়। এই যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আমরা অনেক উক্তির সঙ্গে পরিচিত, ঘটনার সঙ্গেও পরিচিত। বিখ্যাত উক্তি তো আমরা সবাই জানি, ভলটেয়ার বলেছিলেন যে তোমার মতটা আমি গ্রহণ করছি না, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তার জন্য প্রয়োজন হলে আমি প্রাণ বিসর্জন দেব। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংস্কৃতির বৈশিষ্ট্য এবং গণতান্ত্রিক সংস্কৃতিতে এই মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং থাকে বলেই সেই সংস্কৃতি বিকশিত হয়। আমরা আরেকটা ঘটনার কথা উল্লেখ করতে পারি, সেটা কম পরিচিত, সেটা হচ্ছে জন মিল্টন সম্বন্ধে। মিল্টন তো একজন কবি ছিলেন, কিন্তু বিপ্লবী কবি ছিলেন। তিনি বিপ্লবে অংশ নিয়েছিলেন এবং সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে একটা বিপ্লব হয় যাতে প্রথম রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে কিছুদিনের জন্য, সেখানে তিনি প্রত্যক্ষভাবে জড়িত। তিনি তার দৃষ্টিশক্তি, ক্ষীণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন ওই সময়েই, ওই লিখতে লিখতে। কিন্তু তিনি যখন দেখলেন যে তার দল ক্ষমতায় আসার পরে ছাপাখানার ওপরে নিয়ন্ত্রণ এলো এবং নিয়ম হলো যে কিছু ছাপতে হলে সরকারের একটা প্রতিষ্ঠানকে দেখিয়ে নিয়ে যেতে হবে, লাইসেন্স নিতে হবে। মিল্টন তখন তার একটা বিখ্যাত বই লিখলেন
বক্তৃতার আকারে, যেটা পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে লিখিত। সেই বক্তৃতায় অনেক কথা আছে। তিনি এই কথা বলেছেন যে সেটা কেমন সত্য, সত্য কতটা ভীরু যে সে মিথ্যাকে ভয় করে এবং পালিয়ে বেড়ায়। এটা তো গেল, কিন্তু তার যে উক্তিটা খুব স্মরণীয় আমার কাছে মনে হয়, সেটা এখানে আমি উদ্ধৃত করতে পারি। যে তিনি বলছেন, গিভ মি দ্য লিবার্টি টু নো, টু আটার অ্যান্ড টু আর্গু অ্যাকর্ডিং টু কনসেন্স অ্যাভাব অল লিবার্টিস। অর্থাৎ সকল স্বাধীনতার চাইতে বড় স্বাধীনতা হচ্ছে ওই যে জানার, বলার এবং তর্ক করার। এই স্বাধীনতাটাকে তিনি সবচেয়ে বড় মনে করছেন এবং মনে করছেন যে এইটা একমাত্র পরিচালক হবে আমার বিবেক। তো এইটাই হচ্ছে মূল কথাটা, যে এই যে জানা, বলা এবং এই বলাকে নিয়ে অন্যের সঙ্গে তর্ক করা, এইটাই হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার শুধু নয়, এটার মধ্য দিয়েই মানুষ তার নৈতিকতার প্রমাণ দেয় এবং নৈতিকতাকে বিকশিত করে। আর একটা সাধারণ দৃষ্টান্ত আমরা দিতে পারি, যে আমরা যে হাঁটি সেটা তো এক পায়ে হাঁটি না, এক পায়ে দিয়ে হাঁটলে তো হাঁটা যায় না, দুটো পা দরকার হয়। সেই রকম মতের সঙ্গে মতের যে বিরোধ, মতের সঙ্গে মতের যে দ্বন্দ্ব, সেইটা খুবই প্রয়োজনীয়। এবং সংবাদপত্রে যদি এই স্বাধীনতাটা থাকে যে সংবাদপত্রের সম্পাদক স্বাধীনভাবে মত দেবেন, সংবাদের যে নির্বাচন, যে বিশ্লেষণ, যে উপস্থাপন, তার মধ্যে তার স্বাধীনতা থাকবে, তাহলে সেইটার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে এবং ওই যে যেটা আমরা বললাম যে চিন্তাশীলতা, সেইটা বিকশিত হয়। চিন্তাশীল না হলে তো কোনো মানুষই থাকে না, এবং চিন্তাশীলতার যদি অভাব ঘটে তাহলে তো সেই সমাজকে একটা স্তব্ধ সমাজ বলতে হবে। চিন্তার স্বাধীনতা না থাকলে আমরা আমাদের মনুষ্যত্বকেই রক্ষা করতে পারবো না। এটা স্বাধীন দেশের নাগরিকদের কথা বলার, ভাব প্রকাশ করার, তার মতবাদ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে। এসব অধিকার অর্জন করে, ভোগ করেই নাগরিক তার দায়িত্ব পালন করে এবং সমাজের অগ্রগতিতে উন্নয়ন করে। অতএব যে কোনো রাষ্ট্র এগুলো নাগরিকদের দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমাদের বাংলাদেশ সংবিধানেও ভাব প্রকাশের বিধান রেখেছে। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এটা সীমাবদ্ধতা আছে, তবুও এই ভাব প্রকাশের জন্য এই দেশের উন্নতি হয়। এই দেশের জনগণ স্বাধীনতার জন্য সংগ্রামে যোগদান করেছে। ব্রিটিশ আমলের সেই সংগ্রাম থেকে এই দেশ স্বাধীন হয়েছে। তবে সেও পরিসীম স্বাধীনতার ফলে কিন্তু পাকিস্তান আমলে আমরা সেই স্বাধীনতা ভোগ করতে পারিনি। তারাও সে পরিমতো আমাদেরকে নানাভাবে অত্যাচার করেছে, শোষণ করেছে, আমাদের মুক্তিচিন্তা বিকাশ বাধা দিয়েছে। চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা, সংবাদ স্বাধীনতা সবই গুরুত্বপূর্ণ। এগুলো না হলে, স্বাধীনতা না হলে ওই দেশে কোনো সৃজনশীলতা থাকবে না। সৃজনশীলতা না থাকলে তার এই দেশের বিকাশ হবে না। অতএব এইসব গুণগুলো আমাদের অবশ্যই চর্চা করতে হবে এবং বজায় রাখার জন্য আমাদের তরুণ তরুণীরা তারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য নিজের সৃজনশীল লেখা লিখবে এবং সেগুলো প্রকাশ করে দেশ ও জাতিকে তারা সমৃদ্ধ করবে।